তাহলে আমরা আজকে মোটামুটি আমাদের 2019 সালের বোর্ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা মোটামুটি আজকে দিনাজপুর বোর্ড এবং মাদ্রাসা বোর্ড 2019 হলে আমাদের মোটামুটি এই 19 সালের বোর্ডগুলো শেষ হয়ে যাবে। বোর্ডগুলো করানোর কারণ হচ্ছে প্রশ্নের ধারা, প্রশ্নের যে তোমার প্যাটার্ন, এইগুলো তোমরা বুঝতে পারবা খুব সুন্দরভাবে, এবং তোমরা পরবর্তীতে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবা সেটাও তোমরা এর মাধ্যমে জানতে পারবা। তো আসো আমরা এখন পরবর্তী যে বোর্ড আছে দিনাজপুর বোর্ড, এটা একটু দেখি। আমার ভিডিওগুলো দেওয়া আছে অনলাইনে। আমরা মনে হয় 3টা ক্লাস নিছি, 3টা ক্লাসের ভিডিও দেওয়া আছে। আমরা ওইদিকে 6টা বোর্ড শেষ করছি, আজকে 2টা বোর্ড হয়ে গেলে 8টা বোর্ড হয়ে যাবে। তো আমাদের মোট 8টা বোর্ড শেষ। আর তাহলে 8টা বোর্ড শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড, মানে কুমিল্লা, চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ড, মানে 2018 সালে তিনটা বোর্ডের পরীক্ষা হয়েছে। অর্থাৎ হচ্ছে ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর বোর্ডকে কম্বাইন করে 2018 সালে একটা কোশ্চেন হয়েছে। আরেকটা কোশ্চেন হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড মিলে আরেকটা কোশ্চেন হয়েছে 2018 সালে। আর মাদ্রাসা বোর্ড, এটা আলাদা করে কোশ্চেন হয়েছে। তাহলে 3টা বোর্ডের আলাদা করে 3টা কোশ্চেন আমরা পাইছি, মানে সবগুলো বোর্ড মিলে 3টা কোশ্চেন হয়েছে। তো এইগুলো দেখবো আমরা, কিন্তু তার আগে আমরা হচ্ছে যে এখানে তোমার দিনাজপুর বোর্ড আর হচ্ছে মাদ্রাসা বোর্ড, এই দুটাই দেখি 2019 সালেরটা। আচ্ছা, পত্রিকায় আমরা দিনাজপুর বোর্ড পড়তেছি 2019 সালের পত্রিকায় অনলাইন ভার্সনের পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে। এজন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। ক নামক বহুজাতিক কোম্পানি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়, কারণ এই ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও তারা নজর দেয়। খ কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেজ সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত। তাহলে এখানে একটা পত্রিকার উদাহরণ দেওয়া হয়েছে। পত্রিকা অনলাইন ভার্সনের পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে। তাহলে এই ধরনের তোমার যে পত্রিকাগুলো আছে, তাহলে সেগুলোতে কি বলা হচ্ছে যে একটির পর একটা যখন পেজ সাজানো থাকবে তখন সেইগুলো কি ধরনের স্ট্রাকচার মেনটেন করে। মূলত হচ্ছে এখানে স্ট্রাকচার নিয়ে এই সৃজনশীলটা করা হয়েছে। আচ্ছা, ক নামক যে বহুজাতিক কোম্পানি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়, কারণ এ ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তার মানে এই ধরনের পেজগুলোকে বলা হয় হচ্ছে তোমার নেটওয়ার্ক, বা সবগুলো পেজের সাথে যখন সংযোগ থাকবে তখন এইগুলোকে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বলা হয়। আর খ তাদের পেজগুলোর এমনভাবে তৈরি করেছে মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত থাকে, এবং তাদের হচ্ছে যে সৌন্দর্য দিক দিয়ে যদি চিন্তা করে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে দুটা ওয়েবসাইট একে অপরের সাথে যুক্ত থাকে। একটা স্ট্রাকচার হচ্ছে কম্বিনেশনাল, আর একটা স্ট্রাকচার হচ্ছে নেটওয়ার্ক। এই দুটো স্ট্রাকচার মিলে তোমার এই ধরনের স্ট্রাকচারটা ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তাহলে আসো আমরা এখন প্রশ্ন দেখি হাইপারলিংক কি। তাহলে হাইপারলিংক হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজ অথবা একটা পেজের সাথে একটা ওয়েবসাইট এর সংযোগ করার জন্য যে লিঙ্ক ব্যবহার করা হয় তাকে হাইপারলিংক বলে। আসলে দেখি এখানে কি লেখছে, এক পেজের সঙ্গে অন্য পেজ বা একই পেজের সাথে বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সট থাকে তখন তাকে হাইপারলিংক বলা হয়। আচ্ছা, এরপর আসো ওয়েব হোস্টিং পাবলিশিং এর গুরুত্বপূর্ণ ধাপ ব্যাখ্যা করো। আমি এই ধাপটা তোমাদেরকে আরো আগেই পড়াইছিলাম। ওয়েব হোস্টিংটা কি? আমি আমার কম্পিউটারে কোনো তথ্য না রেখে যখন আমি সেটা কোনো একটা ওয়েবসাইটে রাখি তখন, বা কোনো একটা ওয়েবসাইটে বা একটা অন্য মেমোরিতে রাখি, অন্য কম্পিউটারে রাখি,
তখন তাকে বলা হয় ওয়েব হোস্টিং। কারণ আমার কম্পিউটারটা সর্বক্ষণিক অনও থাকে না, আমার কম্পিউটারে সবসময় আমার ইন্টারনেটও সংযোগ থাকে না, আমার কম্পিউটারে ডেটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। যার কারণে আমি কি করি, এমন একটা কম্পিউটারে রাখি যারা এই সকল সুবিধাগুলো আমাকে দিচ্ছে। অর্থাৎ তারা সবসময় কম্পিউটারটা অন থাকতেছে 24 ঘন্টা, ইন্টারনেট সংযোগ থাকতেছে 24 ঘন্টা, ডেটা ডিলিট হয়ে গেলেও ব্যাকআপের ব্যবস্থা করে দিচ্ছে। এরকম একটা কোম্পানি, যে কম্পিউটারগুলোর একটা নির্দিষ্ট জায়গা আমি সেখানে অর্থের বিনিময়ে আমি সেখান থেকে আমি কিনে নিতে পারতেছি। তো এই রকম ব্যবস্থাপনাকে বলা হয় হচ্ছে হোস্টিং। অর্থাৎ ইন্টারনেট ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখারকেই বলা হয় ওয়েব হোস্টিং। অর্থাৎ আমি আমার কম্পিউটারে কোনো তথ্য না রেখে এমন একটা কম্পিউটারে রাখলাম যে কম্পিউটারে সবসময় এই সুবিধাগুলো পাওয়া যাবে। একে ক্লাউড কম্পিউটিংও বলা হয়। অর্থাৎ এত মানে একটা দামি কম্পিউটার না কিনে তা সেখানে আমি কি করলাম, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আমি সেখান থেকে ভাড়া নিলাম, নিয়ে আমি সেখানে তথ্যগুলো জমা রাখলাম যাতে সবাই সেই তথ্যগুলো দেখতে পারে। তাহলে আসো, তোমাদের এইখানে কি লিখছে, ইন্টারনেটের ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। ওয়েব হোস্টিং হলো স্থান মানে সার্ভারের স্পেস যেখানে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও সম্বলিত ওয়েব পেজ রাখা হয়। ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইট প্রদর্শন হয় না। তাই হোস্টিং হোস্টিং হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর গুরুত্বপূর্ণ একটা ধাপ। এটুকু লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। উদ্দীপকে পত্রিকায় যে ওয়েবসাইট ওয়েব পেজ এর কাঠামো বিন্যস্ত হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে কি বলা হচ্ছে, পত্রিকায় অনলাইন ভার্সনের এই পেপারগুলো প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো। মানে প্রথম পেজ দেখছো, তারপরে পৃষ্ঠা উল্টায় পরের পেজে যেতে পারবা, এইভাবে পৃষ্ঠা উল্টায় উল্টায় পরে পরে পেজে যেতে পারবে। তো এইগুলো হচ্ছে তোমার একটার পর একটা পেজ যখন থাকে তখন তাকে বলা হয় বা ওয়েব লিঙ্ক। লিনিয়ার বা তোমার এরকম স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে লিনিয়ার। লিনিয়ার তো অবশ্যই, এটার হচ্ছে যে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে অনুক্রম ভাবে সাজানো, যে এবং এই পেজ পরপর তোমার পেজে আসবে তা নির্দেশিত থাকে এই লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। এই যে সিকোয়েন্সিয়াল সংগঠন বলা হয়। তাহলে আমরা জানলাম যে একটার পর একটা পেজ যদি সাজানো থাকে তাহলে সেক্ষেত্রে তাকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। এইরকম স্ট্রাকচারটা এই যে এখানে দেখানো আছে ছবিটা, লিনিয়ার স্ট্রাকচার। আমি প্রথম পেজে ঢুকছি, প্রথম পেজ থেকে আমি পরের পেজে আসছি, পরের পেজ থেকে পরের পেজে, আবার আগের পেজে আসতে পারবো, পরের পেজে আসতে পারবো। নেক্সট এবং প্রিভিয়াস বা হোম পেজ এইরকম দিয়ে এই লিঙ্কটা করা হয়। তাহলে এরকম ওয়েবসাইটগুলোকে বলা হয় হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল সংগঠন বা ওয়েবসাইট। তো এইগুলো তোমার এই যে পেজের সংখ্যা, এই ধরনের পেজের সংখ্যা কম এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এটা উপযোগী। তারপর হচ্ছে পেজগুলো শুরু হয় ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো পরস্পর সম্পর্কে বর্ণনা করে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট এবং লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করে করা হয়। আচ্ছা, তো ইউটিউব এরকম হতে পারে যে ইউটিউবের একটার পর একটা তোমার ভিডিওগুলো আসে, এরকম স্ট্রাকচারটাকে তোমার লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলা হয়। ক কোম্পানি এবং খ কোম্পানি ওয়েব পেজের কাঠামোর মধ্যে কোনটি ব্যবহার সুবিধাজনক? আরেকটা জিনিস বলে দেই, আমি কিন্তু গত ক্লাসেই তোমাদেরকে এই যে আমি পিডিএফ ফাইলটা পড়াচ্ছি, যে তোমার টেস্ট পেপারের এই পিডিএফ ফাইলটা গত ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দিছি। তোমরা সেটা ডাউনলোডও করে নিছো, আর আজকে তোমরা বলতিছো যে আমি কোন চ্যাপ্টারের ক্লাস নিচ্ছি। ডাউনলোড করতে পারিনি তো। তাহলে তুমি না বললে আমি ডাউনলোড করে নিছি? আমি তো পারি না, আমাকেও করেও দেয়নি, শিখেও দেয়নি। আর আমি যে তোমারে যে এইগুলো যে তোমার মোবাইলে যে আমি দিয়ে দিছি সেইগুলা। ও হ্যাঁ, ফোনে তো আছে, ফোনে তো আমি খুঁজছিলাম কিন্তু পাই নাই তো। আমি যে 2 বার 3 বার করে দেখালাম সেইগুলা।
দেখেছেন, দেখেই তো বলি। দেখার পর কি মনে আছে? দেখলে তো বারবার লিখলে মনে থাকতো। হুম। তো কিন্তু আমি তুমি ওইভাবে তো বারবার পাই করে না। কেন দেখো নাই? বারবার করে তুমি কি দেখো 24টা ঘন্টায়? আমি খুঁজে পাইনি আমি আসলে কি, আমি 24টা ঘন্টা ওইভাবে তুমি কি দেখো খুঁজেছি। আমাকে সেটা বলবা তো। তোমরা যে পড়াশোনা করবা না, বাড়িতে সরাসরি বলে দাও যে পড়াশোনা করবা না। এত করবো আগ্রহ পড়াশোনার আছে, কিন্তু তোমার কথা থামতিছে না এখন পর্যন্ত। চুপ করে যে শুনবা সেই রকম তোমার ধৈর্যও নাই। এই ঠান্ডার মধ্যে রাত জায়গায় ক্লাস নেওয়া তোমাদের দরকার আছে? আমি তোমাদের জন্য সব স্যারেরা কত কষ্ট করতেছে তোমাদের জন্য। তোমার বাপ মা কেউ কেউ মনে করো যে ধান কাটতিছে, কেউ তোমার ধান লাগাচ্ছে, কেউ আলু রুকতিছে, কেউ তোমার মনে করো যে বস্তা বানতিছে তোমার, কেউ কেউ প্লাস্টিকের বোতলে দোকানে কাজ করে। এত কষ্ট করে তোমাদের, কেউ বাড়িতে যায় কাজ করে তোমাদের চালায়, তোমাদের পড়ালেখার খরচ চালায়। তোমাদের একটু আক্কেল নাই যে আমি একটু পড়াশোনা করতে হবে, একটু দেখি একটু কি কি পড়াচ্ছে। তোমাদের ফুটাঙ্গি যায় না। স্যারেদের ঠেকা আছে তোমাদের জন্য যে তোমার এই বন্ধের মধ্যে তোমাদের জন্য ক্লাস নিবে। এক স্যার তোমার বলতেছো যে একটা 11টা বা 12টা 1টা পর্যন্ত পড়ায়। তো কিসের জন্য? সে কি তোমাদের কাছে টাকা চাচ্ছে? চাচ্ছে না। কিন্তু চাচ্ছে যে তোমাদের একটু ভালো কিছু হোক, ভালো রেজাল্ট হোক। তো যাই হোক, আমি দিয়ে রাখছি, আপনের কাছেও আছে। মশিউর, তুমি আপনের কাছ থেকে নিয়ে নিও ফাইলটা। তো তোমরা পড়াশোনা করবা, এটাই লাস্ট সুযোগ। কারণ জানুয়ারিতে তোমাদের, আমি স্যারের সাথে, স্যার আমাকে জানালো জানুয়ারির সম্ভবত 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। এখন এরপরে তোমরা কি করবা না করবা সেটা আমাদের এটা দেখার বিষয় না। তোমরা মনে করতেছো অনেক সময় আছে তোমাদের, তোমরা সেই সময় নিয়েই থাকো। তো জানুয়ারির হচ্ছে তোমার সম্ভবত 15 থেকে 20 তারিখের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে আর কি। হয়তো তোমরা কলেজ খোলার পরে পরেই নোটিশ পেয়ে যাবা। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর কলেজের সাথে তোমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপরে তোমরা মানে কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। তখন আমাদের এখন যারা সেকে ফার্স্ট ইয়ারে আছে তাদেরকে নিয়ে আমাদের থাকতে হবে, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবো। তোমাদের নিয়ে তো আর ব্যস্ত থাকার দরকার নেই, কারণ তোমরা নিজেরা তো ব্যস্ত না আমাদেরকে নিয়ে, তোমাদের পড়াশোনা নিয়ে তোমরা তো নিজেরা ব্যস্ত না। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের কাছ থেকে আমাদের দায়িত্ব শেষ। আচ্ছা, তাহলে আসো, আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে লাস্ট ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে কি, ক ও খ কোম্পানির ওয়েব পেজের কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? আসো আমরা ক কোম্পানি কি বলছিল। ক কোম্পানির বহুজাতিক প্রতিষ্ঠান কোম্পানির সাইটটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়। কারণ এই ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির কাজের দিকেও তারা নজর রেখেছে। তাহলে বুঝতে হবে, যখন তোমার সৌন্দর্য বৃদ্ধির কথা বলবে এবং সবগুলো পেজের সাথে সংমিশ্রণও থাকবে, তখন বুঝে নিতে হবে এটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশনাল স্ট্রাকচার। আর খ কোম্পানি কি বলছে, কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত থাকে। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয়েছে ওয়েব লিঙ্ক। অর্থাৎ যখন কোনো পেজের সাথে সবগুলো পেজ সুন্দরভাবে যুক্ত থাকবে তাকে বলা হবে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। তো চলো আমরা দেখি উপরে, আমরা এরকম স্ট্রাকচার তো অবশ্যই পড়ছি, যে স্ট্রাকচারটা আমাদের এর আগে দিছিল। তাহলে আমরা বেশিরভাগ দেখতেছি, দেখো এইরকম স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। আমরা একটু বই বের করি, আমাদের জন্য বই বের করলে আমাদের জন্য সুবিধা হবে। দাঁড়াও আমি একটু বই বের করি।
আচ্ছা, এখানে আমাদের দেখাচ্ছে যে কাঠামো আছে হচ্ছে 244 নম্বর পেজ। তো স্ট্রাকচার হচ্ছে আমাদের মোট 4টা। একটা হচ্ছে এখানে দেখো মেনু বা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের একটা প্রথম পেজ থাকে, তারপরে আসে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, যেখানে একটার পর একটা পেজে যায়। তৃতীয় নাম্বার যে পেজটা সেটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, এইটা প্রত্যেকটা মানে দেখো প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক যুক্ত থাকে। তো এরকম একটা পেজের মধ্যে ঢুকলে তুমি সব পেজে ঢুকতে পারবা, এটাকেই বলা হচ্ছে সবগুলো পেজের সাথে সবগুলো পেজ যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হয় তোমার নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। আর টি বা এবার হচ্ছে কম্বিনেশনাল বা হচ্ছে হাইব্রিড। তো এই স্ট্রাকচারটা কি থাকে, এই স্ট্রাকচারও সবগুলো পেজের সাথে সবগুলো সংযুক্ত থাকে। এখানে ট্রি, তারপরে এখানে হচ্ছে লিনিয়ার এবং নেটওয়ার্ক, এই সবগুলোর সংমিশ্রণে এরকম এই স্ট্রাকচার তৈরি করা হয়। তো যখনই কোনো খুবই আকর্ষণীয় এবং সৌন্দর্য বর্ধন সংক্রান্ত কথা আসবে তখন সেটা বলে নিবা। এবং বহুজাতিক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যেমন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তো সেহেতু এটা অবশ্যই এটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে হাইব্রিড স্ট্রাকচারটাই ব্যবহার করবে। তাহলে আসো এখানে আমাদেরকে কি বলে দিছে যে এইরকম স্ট্রাকচার দুটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। তো সুবিধাজনকের জন্য আমাকে অবশ্যই হাইব্রিড স্ট্রাকচারটাই মেনে নিতে হবে। কম্বিনেশনাল বা স্ট্রাকচারে একাধিক স্ট্রাকচার ব্যবহার করার জন্য ওয়েবসাইট ডিজাইন করা হয়। অনেক ক্ষেত্রে লিনিয়ার স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের মধ্যে সংমিশ্রণে এই স্ট্রাকচারটা তৈরি হয়। আর একাধিক স্ট্রাকচার ব্যবহারের ফলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনই ভিজিটররা ভিজিট করতেও খুব সহজ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। অপরদিকে যে স্ট্রাকচার সবগুলোতে পেজের সাথে সবগুলো পেজের লিঙ্ক থাকে, তো এই ধরনের স্ট্রাকচার তোমার ব্যবহার হয় শুধুমাত্র নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার তৈরির ফলে হার্ড ডিস্কের জায়গা বেশি দখল করে। তাই একাধিক স্ট্রাকচারের ক্ষেত্রে একাধিক স্ট্রাকচার অর্থাৎ কম্বিনেশনাল স্ট্রাকচারটাই হচ্ছে এখানে সুবিধাজনক হবে, এটা তোমাকে বলে দিতে হবে। তাহলে আমরা দিনাজপুর বোর্ড শেষ করলাম, এখন আমরা দেখব হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019। দেখো এখানে আমাদের মোটামুটি একটা HTML কোড দিয়ে দিছে দৃশ্যকল্প 1-এ, আর দৃশ্যকল্প 2-এ দিয়ে দিছে এটার আউটপুটটা। তাহলে আসো প্রথম প্রশ্ন করছে ব্রাউজারে বাংলা বা অন্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখো। তো ব্রাউজারে যদি আমরা বাংলা ভাষা লিখতে চাই তার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ, FONT, ফন্ট। তো এই ফন্ট ট্যাগটা ব্যবহার করে আমরা বাংলা লিখতে পারি। তো বাংলা লেখার জন্য আমাদের এখানে বেশ কিছু তোমার কি বলে ফেস আছে। ফেস বলতে আমরা চেহারা বুঝাই। তো আমাদের এখানে একটু তোমরা যদি লক্ষ্য করো যে আমরা যে এখানে লেখাগুলো দেখতেছি এই লেখাগুলো কিন্তু সুতুনি এমজেতে লেখা। তো এই সুতুনি এমজে লেখাটা আমরা ওখানে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এটা সুন্দরভাবে আমরা বাংলা লেখার জন্য ব্যবহার করতে পারবো। তো এইটা আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমরা বাংলা কিভাবে লিখবো আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, এরপরে আসো এখানে লেখছে হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, HTML শেখা ও ব্যবহার করা পদ্ধতি সহজ, উক্তিটি বিশ্লেষণ করো। HTML এর সিনট্যাক্স সহজ, কারণ এটা তোমার HTML শেখা সহজ কারণ এটা সিনট্যাক্স সহজ। সিনট্যাক্স মানে নিয়মাবলী সহজ। তাহলে HTML এর শেখা সহজ কারণ এর সিনট্যাক্স সহজ। সিনট্যাক্স হচ্ছে নিয়মাবলী, আর HTML হচ্ছে ওপেন টেকনোলজি, মানে এইটার জন্য তোমাকে কেউ তোমার কাছ থেকে কোনো অর্থ নিবে না। মানে শেখার জন্য মানে কি, তোর কোনো একটা যদি তুমি একটা ওয়েবসাইট তৈরি করো তো এর জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না। যেমন আমরা যদি তোমার গ্রাফিক্সের কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করি সেটা কিন্তু আমাকে টাকা দিয়ে কিনে নিতে হয়, অথবা অন্যান্য যে সফটওয়্যার আমরা করি কিনে নিয়ে ব্যবহার করি সেগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আমার ব্যবহার করতে হয়।
কিন্তু এইচটিএমএল এ তুমি যদি কোনো একটা প্রোগ্রাম যদি তৈরি করতে চাও তো এর জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না। তো এই জন্য বলা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এরপরে আসো, এইচটিএমএল শেখা কেন সহজ? কারণ সাধারণত যারা কম্পিউটারে সামান্য মনে টাইপিং জানে তারাও এইচটিএমএল এর প্রোগ্রাম রচনা করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারে, শুধুমাত্র টাইপিং জানে যারা, অর্থাৎ ওয়ার্ডে যারা কাজ জানে তারাও এইচটিএমএল এ একটা প্রোগ্রাম ব্যবহার করে তোমার একটা ওয়েবসাইট তৈরি করতে পারে, কারণ এর সিনট্যাক্স সহজ, মানে এর নিয়মাবলী সহজ। এরপরে আসো, এইচটিএমএল এর তোমার কোন রকমের কোনো কি বলে যেই সফটওয়্যারগুলো তুমি ব্যবহার করে তৈরি করবা সেইগুলো আমাদের কম্পিউটারের সাথে মানে উইন্ডোজের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে। বিল্ট ইন অবস্থায় থাকে বলতে আমরা কি বুঝি, আমাদের যখন আমরা উইন্ডোজ দিই তখনই থাকে, অর্থাৎ নোটপ্যাড, ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, তো এইগুলো আমাদের কম্পিউটারের সাথেই থাকে, যার কারণে আমাদের আর এর তৈরি করার জন্য কোনো আলাদা কোনো সফটওয়্যার কেনার প্রয়োজন হয় না। তাহলে আসি, তোমাদের এখানে কি লিখছে, এইচটিএমএল এ ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, মানে এটা একটা বিনামূল্যের প্রতিষ্ঠান, সর্বব্যাপী ব্যবহার হয়, এই অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, তুলনামূলক ব্যয় কম, এই ব্যবহার সিনট্যাক্স সহজ, তাই এইচটিএমএল শেখা এবং ব্যবহার করার পদ্ধতি সহজ। এটা দেখো যা বললাম তাই লেখা আছে। তৃতীয় নাম্বার প্রশ্ন, দৃশ্যকল্প 1 ব্রাউজারে প্রদর্শিত হবে তা তোমার যেভাবে ব্রাউজারে প্রদর্শিত হবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে এই দৃশ্যকল্প 1 যেটা আছে এইটা ব্রাউজারে কিভাবে প্রদর্শিত হবে সেটা তোমাকে বলতে, মানে ব্রাউজারে প্রদর্শনের জন্য যে আউটপুটটা আছে সেইটা তোমাকে দেখাইতে, মানে কি তোমাকে এখানে আমরা আগে কি করতাম, আমার কাছে এরকম চিত্র দিত, আমি এটার তোমার এইচটিএমএল কোড লিখতাম। এখন এখানে কি করছে, এইচটিএমএল কোড দিয়ে দিছে, বলছে এইটা ব্রাউজারে কিভাবে প্রদর্শিত হবে সেটা তোমাকে, মানে কি রকম, মানে আউটপুটটা কি হবে সেটা তোমার কাছে চাইছে। তাহলে আসো আউটপুটটা কি রকম হবে সেটা দেখো, এখানে এই যে আউটপুটটা দিয়ে দিছে, কারণটা কি, এখানে দেখো এখানে ওএল ব্যবহার করছে, ওএল অর্থাৎ অর্ডার লিস্ট, আর টাইপ হচ্ছে এ, তার মানে হচ্ছে আমাদের এখানে এ বি সি হবে। তাহলে এখানে এই মিজান হচ্ছে এ, রমজান হচ্ছে বি, আর আনিকা হচ্ছে সি। তাহলে দেখো এরকম করে দেওয়া আছে, এই যে এ বি সি, এইটুকুই। দেখো আমাদের এখানে বলছে যেহেতু এটা অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে তাই আইটেমগুলোর নাম্বার সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। অর্ডার লিস্টে যেহেতু ওএল, প্রতিটি লিস্টের আইটেম শুরুতে এলআই ব্যবহার করা হয়, এলআই মানে লিস্ট আইটেম, আইটেমের ভেতরে প্যারাগ্রাফ, লাইন, ব্রেক ইত্যাদি বসানো যায়। তাহলে এইটার আউটপুট হচ্ছে এইরকম। তাহলে দেখো সহজে আমরা এটা দেখলাম যেটা আউটপুটটা কিরকম হচ্ছে। তো আমরা যদি এখানে একটা তো এখানে আমাদের একটা নোটপ্যাড নিছি, যেখানে লিখবো হচ্ছে লিস্ট ডট এইচটিএমএল। তো এটা একটা ব্রাউজারে পরিণত হলো, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এটা ডাবল ক্লিক করলাম, এটা আমাদের ব্রাউজারে চলে আসছে। ঠিক একইভাবে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, তো এই নোটপ্যাডটাও আমরা এখানে নিয়ে আসলাম। তো নোটপ্যাডে আমরা এখানে হাবিজাবি যা লিখবো, নোটপ্যাডে আমরা এখানে হাবিজাবি যা লিখি না কেন সেটা সেভ করলে আমাদের এখানে ব্রাউজারে সেটা প্রদর্শিত হবে। তো আমরা এখান থেকে ডিলিট করে দেই, দেওয়ার পরে আমরা এখন এখানে এইচটিএমএল কোড লিখি।
আচ্ছা, এটাতে ডিলিট করলে এটাতে ডিলিট হবে না? হ্যাঁ, বলতেছি HTML যেখানে লিখতেছেন ওখানে ডিলিট করলাম, এই পাশেরটাতে ডিলিট হলো না যে? আমি তো এখানে এখনো সেভ দেই নাই, আমাকে এটা সেভ দিতে হবে, তারপর এখানে রিলোড দিতে হবে। ও, আচ্ছা আচ্ছা। তো টাইটেল আমরা দিলাম, টাইটেলে আমরা লিখলাম হচ্ছে লিস্ট। তো যা লিখবো আমাদের টাইটেলে, এই যে টাইটেলে সেটাই আসবে, দেখো এই যে লিস্ট আসছে। ঠিক একই রকম আমরা এখানে লিখবো হচ্ছে বডি। বডির ভিতরে তাহলে দেখো বডির ভিতরে আমাদের কি কি ছিল, এখানে বডির ভিতরে ছিল হচ্ছে ওএল টাইপ এ, ওএল টাইপ হচ্ছে এ। যতগুলো লিস্ট আইটেম থাকবে তো যতগুলো লিস্ট আইটেম থাকবে সবগুলো আইটেম আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমাদের এখানে কয়টা আইটেম আছে, এখানে 3টা আইটেম আমরা দেখছি, এখানে আমাদের 3টা আইটেম আছে। দেখো এখানে আমাদের 3টা আইটেম আছে, এই যে এখানে মিজান, রমজান আর হচ্ছে আনিকা। তাহলে ওয়েল এর 3টা আইটেম। তাহলে চলো আমরা এখান থেকে মিজান, রমজান আর হচ্ছে আনিকা। রবিউল, তোমার মাইক্রোফোনটা অফ করে রাখো। রবিউল, মাইক্রোফোন অফ করে রাখো। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে রিলোড দিব, এটা সেভ করে নেই, এখান থেকে রিলোড দিই। দেখো আমাদের, আচ্ছা এখান থেকে আমরা এগুলোকে শেষ করি নাই, যার কারণে এরকম হয়েছে। তো শেষ করে আমরা এটাকে সেভ দেই, তারপরে এখানে আমরা দিই, দেখো এই যে চলে আসছে। তাহলে এর আউটপুটটা কিরকম হবে, আউটপুটটা এরকম হবে, সেটা তোমাকে দেখাইতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি তোমার এটার যদি আউটপুট যদি চাই, তাহলে আমাকে এইভাবে আমরা পাবো। তাহলে আসি, আমরা এখান থেকে দেখলাম যে এইভাবে আমরা যদি লিখি তাহলে এটার আউটপুটটা এইভাবে আসে। চলো আমরা প্রশ্নটা দেখি এবার। পরবর্তী প্রশ্ন কি বলল, যে দৃশ্যকল্প 2 এর মতো লেখাটি পেতে দৃশ্যকল্প 1 এ কি ধরনের পরিবর্তন করতে হবে। তাহলে দৃশ্যকল্প যদি আমি 1 এর মতো, যদি তোমার এইটার মধ্যে 2 এর মতো যদি চাই, মানে এখানে তাহলে আমাকে কি পরিবর্তন করতে হবে। তো প্রথমত পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট, মানে এটা ওয়েল এর জায়গায় ইউএল হবে, আর হচ্ছে তোমার টাইপ হচ্ছে সার্কেল, এটা আমাকে লিখে টাইপে এর জায়গায় সার্কেল হবে, সেটা আমাকে লিখে দিতে হবে। দেখো তোমাদের এখানে কি লিখছে, দৃশ্যকল্প 2 এর মতো লেখা পেতে দৃশ্যকল্প 1 এ যে পরিবর্তন আনতে হবে, তো সেটা তোমার এখানে লিখে দিছে যে এইটুকু পরিবর্তন হবে। তাহলে কি কি আছে, মাহিন, নিহান, জারিফ আর হচ্ছে ফাহিন। তাহলে চলো আমরা এখন এটা দেখি আমাদের কি পরিবর্তন হবে। তাহলে কি বলছিলাম, ওখানে ওয়েল এর জায়গায় এখানে কি হবে, ইউএল, আর টাইপ হবে হচ্ছে সার্কেল, সার্কেল, আর এখানে আমাদের আইটেম আরেকটা বাড়বে,
কপি করে আমরা আরেকটা আইটেম বানিয়ে নিই। মাহিন যাই হোক, আমরা এখান থেকে তোমার এখান থেকে আমি সেভ দেই, দেখো এখান থেকে পরিবর্তন হয়ে গেছে। তার মানে এখানে যদি আমাদের যে টাইপটা আছে এই টাইপটা চেঞ্জ করার সাথে সাথে আমাদের ওখানে ওরা ইউএল দেওয়া ছিল, আর যদি আমরা টাইপ যদি না দিই তাহলে কি আসতো, তাহলে আমরা এখান থেকে সেভ দেই, রিলোড দিলে দেখো সব ডিস্ক চলে আসছে। আর এখানে তোমার টাইপ যদি আমি স্কোয়ার দিতাম, টাইপ যদি আমি স্কোয়ার দিতাম তাহলে কি আসতো, সবগুলো চার কোণা চলে আসতো। বুঝতে পারছি স্যার। তাহলে এখানে আমাদের কি যে পরিবর্তন হবে সেটা এখানে দেওয়া হলো। তাহলে আমাদের মোটামুটি তাহলে এখানে আমাদের মাদ্রাসা বোর্ডও শেষ। এখন আসো, তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝলাম? বুঝলাম যে আমাদের যে বোর্ডগুলো ছিল সেই বোর্ডের ভিতরে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আমরা মোটামুটি শেষ করে ফেলছি। সৌরভ, হাত উঠাইছো কেন? স্যার আপনি নাম্বার কটা একবার দেখাতে চাইছেন স্যার? মাদ্রাসা বোর্ডের নাম্বার বাংলা টাইপ। আচ্ছা হ্যাঁ, দেখাবো। তো তাহলে আমাদের বাংলা টাইপ করার জন্য যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের বাংলা টাইপের জন্য আমরা এগুলো মুছে দেই, এগুলো আমার এখন আপাতত প্রয়োজন নাই। তারপর এটাকে আমি যদি এখন সেভ করি আর এখানে যদি রিলোড দিয়ে দিই, দেখো এখানে নাই হয়ে যাবে। তো বাংলা টাইপের জন্য যে ট্যাগ আমরা ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে ফন্ট ট্যাগ, FONT, ফন্ট। এই ট্যাগটা ব্যবহার করে বাংলা লেখা লিখতে হয়। তার মধ্যে আছে হচ্ছে ফেস। তো ফেসের ভিতরে আমি ওই বাংলা লেখাটার যে ফন্ট ব্যবহার করব সেই ফন্টটা দেখাবে। তাহলে আসো আমরা এখন ফন্টটা আগে চিনি, ফন্ট কি। দেখো এটা হচ্ছে কি আমাদের ফন্ট। তো এখানে আমাদের ক্যালিব্রি আছে, এই জন্য লেখাগুলো ইংরেজি ক্যালিব্রি আকারে আসতেছে, এটা হচ্ছে ক্যালিব্রি। কিন্তু যদি আমি এখান থেকে যদি এই ফন্টের যদি এরকম করে দিই, তাহলে দেখো এটা হচ্ছে আলজেরিয়ান লেখা, এইভাবে আসতেছে। ঠিক একইভাবে যদি আমি এটাকে একটু ইটালিক টাইপের বা একটু যদি স্টাইলিস্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে এইরকম আসতেছে। তো এইগুলাকে বলা হয় হচ্ছে ফন্টের ফেস, আর এইগুলো হচ্ছে ফন্ট। তাহলে এইগুলো হচ্ছে ফন্ট আর এইগুলো হচ্ছে ফন্টের ফেস। যেমন এরিয়াল ফন্ট ব্যবহার করা হয়, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, ক্যামব্রিয়া, এইগুলো হচ্ছে ফন্টের ফেস মানে নাম। তো এইটা হচ্ছে ফন্ট। তো ফন্টের মধ্যে অনেক কিছু আছে, যেমন কালার আছে, তুমি কালার চেঞ্জ করতে পারবা, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবে, তারপরে হচ্ছে ফন্টের সাইজ আছে চেঞ্জ করতে পারবা, ফন্টের কালার চেঞ্জ করতে, ফন্টের ফেস চেঞ্জ করতে পারবা। এই তিনটা হচ্ছে ফন্টের হচ্ছে তোমার কাজ। কিন্তু তুমি যদি এখন বাংলা লিখতে চাও, তো বাংলা লেখার ফন্ট হচ্ছে সুতনি MJ, SUTONNY, M আর হচ্ছে J। এটা হচ্ছে সুতনি MJ, এটা হচ্ছে বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। দেখো আমি সুতনি MJ সিলেক্ট করার সাথে সাথে এটা কি হয়ে গেছে, বাংলা লেখা হয়ে গেছে। তো ধরো আমি এখানে লিখলাম এই লেখাটা আমি ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই, তাহলে এই লেখাটা আমি কি করব, কপি করে নিলাম। তো এই লেখাটা আমি এই জায়গাতে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি যদি এটাকে সেভ করে এখানে যদি রিলোড দিই, দেখো এটা এরকম আসতেছে। কিন্তু আমি যদি এখানে জাস্ট সুতনি MJ লিখে দিই,
SUT SUTONIMJ লিখে দিয়ে আমি এটা কি করলাম, সেভ করে দিলাম। দেওয়ার পরে এখানে দাও, দেখো এটা হয়ে গেল বাংলা লেখা। তো বাংলা লেখা লেখার জন্য আমাকে ফন্টের ফেস এবং হচ্ছে ফেসের ভিতরে সুতনি MJ লেখাটা দিয়ে দিতে হবে, তাহলে আমাদের বাংলা লেখা আসবে। এরপরে আসো ফন্টের সাইজ। তুমি এখানে সাইজ ঠিক করে দিতে পারবা, এখানে তুমি কালার ঠিক করে দিতে পারবা। যেমন কালার, দেখো কালার রেড হয়ে গেছে। তো আমি যদি এখানে চাই যে আমি এখানে সাইজ দিব, তাহলে এর সাইজ বলতে ফন্ট সাইজ বোঝাবে। তো আমি এখানে 5 দিলাম, সেভ দিয়ে রিলোড দাও, দেখো ফন্টের সাইজটা বেড়ে গেছে। তুমি এখানে 10 দিয়ে দাও, খুব যে চেঞ্জ হবে এমন না, কিন্তু চেঞ্জ হবে। দেখো তাহলে আমরা ফন্টের 3টে অ্যাট্রিবিউট শিখলাম, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ। তাহলে এই 3টা হচ্ছে ফন্টের জন্য ব্যবহার করা হয়। তো আমরা জানলাম যে আমাদের কিভাবে আমরা বাংলা লেখা লিখতে পারবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের হাতে এখনো মনে হয় প্রায় 9 মিনিট সময় আছে, কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর আমরা হচ্ছে চ্যাপ্টার 4 ব্যবহার করতেছি। আমাদের 2019 সালের বোর্ড কোশ্চেন শেষ। আগামী ক্লাসে, যদি কালকে ক্লাস হয়, ধরো আগামী কালকে বোর্ড কোশ্চেন 2019 আমি সকল বোর্ডের প্রশ্ন একসাথে তোমাদেরকে ধরবো। 10 মিনিট 15 মিনিট ক্লাস নেওয়ার পর 15 মিনিট তোমাদের কাছ থেকে আদায় করে নিব। আদায় করে নেওয়ার পর তারপরে আমি 2018 সাল ধরবো। এখন কারো যদি প্রশ্ন থাকে বলতে পারো। স্যার আপনি যে এক এক করে বলো, সৌরভ বলো আগে। স্যার এই যে আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, আপনি যে এটা HTML লিখলেন স্যার, এটা একটু স্যার আরেকবার একটু বোঝাই দিলে ভালো হইতো স্যার। আচ্ছা মিম, আমি বলতেছি যে কালকে 2019 এর MCQ ধরবেন না সৃজনশীল ধরবেন? আমি কি তোমাদের MCQ পড়াইছি? ও আচ্ছা, সৃজনশীল সব পড়তে হবে? যে কয়টা পড়াইছি। কয়টা পড়াতে? আর কারো কোনো প্রশ্ন আছে? সৌরভ, আচ্ছা তুমি আমাকে বলছো যে বাংলা যে লিখছি সেটা, নাকি বাংলা লেখাটা যেভাবে আমি নিয়ে এসেছি সেটা? বাংলা লেখাটা স্যার যেমনি নিয়ে আসছেন স্যার অমনি। গুড। বাংলা লেখাটা হচ্ছে কি, আমি এখানে বিজয় ব্যবহার করে লিখছি। তো এটা দেখানোর কিছু নাই, এটা শেখার জিনিস। বাংলা লেখাটা আমরা বিজয় ব্যবহার করে লিখতে পারি। আর এই লেখাটা আমাদেরকে যদি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে, আমি কিন্তু এই পর্যন্ত এটা বাদ দিয়ে দিলাম। এখানে জাস্ট নিয়ে এসে কি করছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিছি আর কি। হ্যাঁ, তারপরে আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখ, হ্যাঁ ওখানে আমি বাংলা লেখা, কিন্তু আমি যখন এখানে লিখবো তখন আমার বাংলায় আসবে, কারণ এখানে ফন্ট সিলেক্ট করা আছে সুতনি MJ, যার কারণে কিন্তু এখানে বাংলা আসছে। এখানে সুতনি MJ দেওয়া আছে, তার কারণে বাংলা আসছে। হ্যাঁ, যখন আমি এখানে পেস্ট করছি তখন এটা ইংলিশে আসছে, কারণ এখানে সুতনি MJ এখনো ব্যবহার করিনি। তো যখন আমি এখানে তোমার ফেস, FACE ফেস দিয়ে SUTNNY সুতনি MJ লিখে দিব, সেভ। তারপরে আমি এখানে এটা রিলোড দিয়ে দিব, তখন এটা আসবে। ঠিক আছে। তো আর কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, ওয়েলকাম।
আজকে তোমরা যা ক্লাসে দেখছো এবং এই ক্লাসের এবং আগের তিনটা ক্লাস এর রেকর্ডগুলো তোমাদের সামনে আছে। তো তোমরা ইচ্ছা করলে তোমাদের লিংক দেওয়া আছে, ওখান থেকে রেকর্ডও দেখতে পারো। আবার তোমাদের কাছে যে বইটা যেটা সেটা গ্রুপে আছে, তোমরা সেখান থেকে ডাউনলোডও করে নিয়ে তোমরা পড়তে পারো। তো আমরা এই ক্লাসটা আবার মানে এইরকম ক্লাস 2018 সালের, এটা আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকে তোমাদের ওখান থেকে হ্যাঁ। বলো স্যার, আমাকে একটু আবার একবার দেন কি রেকর্ড করে। কি রেকর্ড করে? ওগুলা ওই যে ওগুলা বুঝি নাই। ক্লাসের রেকর্ডের লিংকটা, ক্লাসের রেকর্ডের লিংক। হ্যাঁ, আচ্ছা, আমি রেকর্ডের লিংক দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। যদিও আমি লিংকগুলো, তো ডাউনলোড করতে পারি না। আচ্ছা তুমি তো কালকে আসতেছো, সকালে দেখাই দিব। ওকে। রবিউল, তুমি বেরিয়ে যাও নাই?